2023 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এক নতুন দিগন্তের সূচনা করে। হামলার পরদিন 8 অক্টোবর এক সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে রকেট হামলা শুরু করে। গোষ্ঠীটি উত্তর ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এখন পর্যন্ত 8,000-এরও বেশি রকেট ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সাল 2006 একসাথে 4,000 রকেট নিক্ষেপ করে ইসরায়েলকে উদ্দেশ্য করে। সূচনা হয় এক রক্তক্ষয়ী যুদ্ধের। 2000 সালের আগ পর্যন্ত ইসরায়েল যখন লেবাননের বিভিন্ন অংশ দখল করে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যখন ইসরায়েলিদের বিরোধিতা করতে বুক ধড়ফড় করে, তখন ইসরায়েলের জমের বেশে হাজির হয় হিজবুল্লাহ। একের পর এক মরণবেদী হামলার ভয়ে ইসরায়েল লেবানন ত্যাগ করতে বাধ্য হয়। তারা নিজ মুখে স্বীকার করে এই প্রথমবার কোনো আরব পক্ষ ইসরায়েলিদের বিরুদ্ধে জয়লাভ করল। 28 সেপ্টেম্বর 2024 ইসরায়েলের জমদূত, আরব প্রাচ্য ও মুসলিম বিশ্বের মহাবীর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের রকেট হামলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হিজবুল্লাহর উত্থান ও আদ্যাফন্দ নিয়ে বিশ্ব অনুসন্ধানের আজকের পর্ব। আরবি হিজবুল্লাহ শব্দের অর্থ সৃষ্টিকর্তার দল। লেবাননের ক্ষমতার উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ এই শিয়া ইসলামপন্থী সংগঠনটির হাতে। একাধারে রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে হিজবুল্লাহ। সংগঠনটির আত্মপ্রকাশ গত শতাব্দীর 80 দশকের শুরুতে। সে সময় লেবানন ইসরায়েলের দখলদারত্বের সম্মুখীন হয়েছিল, তবে এর আদর্শিক বীজ বপন হয় আরও আগে, 60 ও 70 দশকে লেবাননের শিয়া ইসলামিক পুনর্জাগরণের দিনগুলোতে। 2000 সালে ইসরায়েলের সেনা প্রত্যাহার করে নিলে হিজবুল্লাহর উপর নিরস্ত্রীকরণের জন্য চাপ বাড়তে থাকে। তারা সেই চাপ প্রতিহত করে সামরিক শাখা ইসলামিক রেজিস্ট্যান্সের সক্ষমতা বৃদ্ধির কাজ চালিয়ে যায়। কোনো দিক থেকে লেবানিজ সেনাবাহিনীকেও ছাড়িয়ে যায় তারা, যার প্রমাণ মেলে 2006 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের সময়। পর্যায়ক্রমে লেবাননের রাজনৈতিক ব্যবস্থারও গুরুত্বপূর্ণ কুশীলব হয়ে ওঠে হিজবুল্লাহ। এমনকি মন্ত্রিপরিষদে ভোট দেওয়ার ক্ষমতাও তারা বাগিয়ে নিতে সক্ষম হয়। পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র, ইসরায়েল, আরব লীগ এবং আরব দেশগুলো তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। কোনো লেবানিজও হিজবুল্লাহকে দেশের স্থিতিশীলতার জন্য একটা হুমকি মনে করে, কিন্তু শিয়া সম্প্রদায়ের মধ্যে সংগঠনটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। হিজবুল্লাহ প্রতিষ্ঠার দিনক্ষণ সুনির্দিষ্টভাবে বলা কঠিন। 1982 সালে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আমল মুভমেন্ট থেকে সশস্ত্র লড়াইয়ে বেশি আগ্রহী এমন একটি অংশ বেরিয়ে যায়। ইসলামিক আমল নামে নতুন একটি সংগঠন গড়ে তোলে তারা। নতুন সংগঠনটি ইরানের রেভলিউশনারি গার্ডের কাছ থেকে উল্লেখযোগ্য সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। ফলশ্রুতিতে তারা সবচেয়ে কার্যকরী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে, যাদের হাতে পরবর্তীতে হিজবুল্লাহ গঠিত হয়। ইসলামিক আমলের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনী ও তার মিত্র সাউথ লেবানন আর্মির উপর হামলা চালায়। অন্যান্য বিদেশি শক্তিও তাদের আক্রমণের লক্ষ্যে পরিণত হয়। 1983 সালে মার্কিন দূতাবাস এবং ইউএস মেরিন ব্যারাকে বোমা হামলায় তারা জড়িত ছিল বলে অভিযোগ আছে। ওই হামলাগুলোতে 258 মার্কিন এবং 58 ফ্রেঞ্চ কর্মী নিহত হয়। সেই ঘটনার পরম্পরায় পশ্চিমা শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। 1985 সালে একটি খোলা চিঠি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নিজেদের উপস্থিতি জানান দেয় হিজবুল্লাহ। চিঠিতে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের মূল শত্রু বলে চিহ্নিত করে তারা। একই সাথে ইসরায়েলে মুসলিমদের ভূমি দখল করে আছে বলে মন্তব্য করে দেশটি ধ্বংস করার ডাকও দেওয়া হয় চিঠিতে। জোর করে চাপিয়ে না দিয়ে মানুষের অবাধ ও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ইসলামিক ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছিল সংগঠনটি। লেবাননের গৃহযুদ্ধ অবসান এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে 1989 সালে তায়েফ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সশস্ত্র সংগঠনগুলো নিরস্ত্রীকরণের প্রশ্নে হিজবুল্লাহ তাদের সামরিক শাখাকে ইসলামিক রেজিস্ট্যান্স অর্থাৎ ইসলামিক প্রতিরোধ নামে রিব্র্যান্ড করে। ইসরায়েলের দখলদারত্বে অবসান ঘটানোর জন্য ইসলামিক রেজিস্ট্যান্স নিবেদিত বলে জানানো হয়। ফলে নিজেদের অস্ত্রশস্ত্র সমর্পণ না করে রেখে দেওয়ার সুযোগ পায় তারা। 1990 সালে সিরিয়ার সেনাবাহিনী লেবাননে শান্তি স্থাপন নিয়োজিত হবার পর হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে থাকে। একই সঙ্গে লেবানিজ রাজনীতিতেও সক্রিয় হতে শুরু করে তারা। 1992 সালে সফলভাবে জাতীয় নির্বাচনে অংশ নেয়। অবশেষে 2000 সালে ইসরায়েলে যখন লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়, তাদের তাড়িয়ে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় হিজবুল্লাহকে। সে সময় আবারও হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের প্রশ্ন উঠলেও সেই চাপ প্রতিহত করে গোষ্ঠীটি এবং দক্ষিণাঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখে।
যুক্তি হিসেবে সেবা ফার্ম ও অন্যান্য বিবদমান এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে সামনে আনে তারা। 2006 সালে সীমান্তের অপর পাশে হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধার আক্রমণে 8 ইসরায়েলি সেনা নিহত হয়, অপহৃত হয় 2 জন। এই ঘটনার তীব্র জবাব আসে ইসরায়েলের দিক থেকেও। দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শক্ত অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। প্রত্যুত্তরে ইসরায়েলি অভিমুখে 4000 রকেট ছাড়ে হিজবুল্লাহ। 34 দিন ধরে চলা ওই সংঘাত অন্তত 1125 জন লেবানিজ মারা যান, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েলের 119 সেনা এবং 45 বেসামরিক ব্যক্তি নিহত হন। রক্তক্ষয়ী যুদ্ধের পরও হিজবুল্লাহ টিকে যায় এবং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে আবির্ভূত হয়। সেই থেকে নতুন নতুন যুদ্ধ সংগ্রহ অস্ত্রের উৎকর্ষ ঘটিয়ে সামর্থ্য বৃদ্ধি করেই চলেছে তারা। রাজনৈতিক দর্শন। 2008 সালে লেবাননের পশ্চিমা সমর্থিত সরকার হিজবুল্লাহর নিজস্ব টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেয়। গোষ্ঠীটির সঙ্গে সম্পর্কের অভিযোগে বৈরুতে বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করে তারা। এর প্রতিক্রিয়ায় রাজধানীর অনেক অংশের দখল নেয় হিজবুল্লাহ। লড়াই করতে থাকে সুন্নি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। সাম্প্রদায়িক সহিংসতায় 81 জন নিহত হয়, দেশ উপনীত হয় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। সংঘাত থামাতে সরকার নিজের অবস্থান থেকে পিছু হাঁটে এবং হিজবুল্লাহর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি করতে সম্মত হয়। ওই চুক্তি মন্ত্রিসভার যে কোনো সিদ্ধান্তকে ভেটো দেওয়ার ক্ষমতা দেয় হিজবুল্লাহ ও তাদের মিত্রদের। 2009 সালে নির্বাচনে সংসদে 10টি আসন জিতে জোট সরকারের অংশীদার হয় গোষ্ঠীটি। ওই বছরের শেষ নাগাদ নতুন এক রাজনৈতিক ইশতেহারের সামনে আনেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল শেখ হাসান নাসারুল্লাহ, যেটিকে সংগঠনের পলিটিক্যাল ভিশন বা রাজনৈতিক দর্শন হিসেবে আখ্যা দেওয়া হয়। 1985 সালে ইশতেহারের ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার অংশটুকু বাদ পড়ে নতুন ইশতেহারে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জোরালো বক্তব্য বজায় ছিল। নিজেদের অস্ত্র রাখার প্রয়োজনীয়তার কথাও বলা হয় এতে। 2005 সালে গাড়ি বহরে বোমা হামলায় মারা যান লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি। 2009 সালে নির্বাচনে জিতে তারই ছেলে সাদ হারিরি প্রধানমন্ত্রী জোট সরকার অংশ নেয় হিজবুল্লাহ। কিন্তু রফিক হারিরির উপর হামলার ঘটনায় তাদের 4 সদস্যকে অভিযুক্ত করা হয়। 2011 সালে হিজবুল্লাহ তাদের মিত্রদের চাপের মুখে সাদ হারিরি সরকার ভেঙেও যায়। সাদ হারিরি ছিলেন সৌদি আরব সমর্থিত একজন সুন্নি প্রধানমন্ত্রী। পরবর্তী সরকারগুলোর অংশীদার হয়ে থেকেছে হিজবুল্লাহের মিত্ররা, যেখানে তাদের গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষণীয়। সিরিয়া যুদ্ধের ব্যাপক আকার ধারণ করলে হিজবুল্লাহ হাজার হাজার সদস্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে লড়াই করতে যায়। বিশেষ করে লেবানিজ সীমান্ত ঘেঁষা অঞ্চলে বিদ্রোহীদের কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করে দিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে তারা। সিরিয়া ও ইরানের সঙ্গে সখ্যতার কারণে প্রতিপক্ষ আরব দেশগুলোর কাছে চক্ষুশূল হয়ে ওঠে হিজবুল্লাহ। ইসলামিক জীবনধারার বিস্তার হিজবুল্লাহর অন্যতম অগ্রাধিকার। শুরুর দিক থেকে নেতারা লেবাননের দক্ষিণাঞ্চলের শহরের গ্রামে কঠোর ইসলামিক আচরণবিধি আরোপ করতেন, যদিও ওই অঞ্চলের সবার কাছে সেটি জনপ্রিয়তা পায়নি। তবে হিজবুল্লাহ জোর গলায় বলে তাদের তৎপরতা লেবানিজের উপর ইসলামিক সমাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা ঠিক হবে না। হিজবুল্লাহর বাহিনী কতটা শক্তিশালী? হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত অরাষ্ট্রীয় সামরিক বাহিনীর একটি, যেটিকে অর্থায়ন করেছে ইরান। হাসান নাসরুল্লাহ দাবি সংগঠনটির 1 লক্ষ যোদ্ধা রয়েছে, যদিও অনুমান করা হয় সংখ্যাটি 20,000 থেকে 50,000-এর মধ্যেই সীমাবদ্ধ। এদের অনেকেই বেশ প্রশিক্ষিত ও দক্ষ যুদ্ধ এবং সিরিয়ার গৃহযুদ্ধেও লড়াই করেছে তারা। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুসারে হিজবুল্লাহ আনুমানিক 1,20,000 থেকে 2 লক্ষ রকেট ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের অস্ত্রাগারে বেশিরভাগ ছোট অনির্দেশিত আর্টিলারি রকেট। তবে হিজবুল্লাহর বিমান বিধ্বংসী জাহাজ ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলি গভীর আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও মনে করা হয়। গাজায় হামাসের তুলনায় অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র রয়েছে হিজবুল্লাহর।